আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করব সেটা পশ্চিমবঙ্গের নদিয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগরের একটা পাড়া। সেখানে থাকতো ঈশিতা মল্লিক নামের একটা মেয়ে। বয়স 2025 সালে 19 বছর। সে 12 পাস করেছিল, তারপরে 1 বছরের একটা গ্যাপ ছিল। সে নিটের জন্য প্রিপারেশন করেছিল, পরীক্ষা দিয়েছিল, তখন সে কলেজে ভর্তি হয়নি। কলেজে ভর্তি হওয়ার কথা ছিল, তার আগেই কিন্তু তার সাথে একটা নির্মম ঘটনা ঘটে গেছিল। ঘটিয়েছিল তার স্কুল টাইমের একজন পূর্ব পরিচিত তার ক্লাসমেট, যার নাম দেশরাজ সিং। তাদের এই ঘটনাটা আমাদের অনেকেরই জানা, কিন্তু আজকে তাও একটু ইচ্ছা হলো যে এই ব্যাপারটা বলি, কারণ আগে এই ব্যাপারটা নিয়ে বলা হয়নি। তো ঈশিতা একজন ব্যাংক কর্মী দুলাল মল্লিকের মেয়ে। মায়ের নাম কুসুম মল্লিক, ছোট ভাই 8 ক্লাসের স্টুডেন্ট কর্ণ মল্লিক, আর দাদু জয়দেব মল্লিক, যিনি অসুস্থ থাকেন, বাড়িতেই থাকেন, বেশিরভাগ সময় নিচের ঘরে থাকেন, তিনি ওপর তলায় ওঠেন না। 25 অগস্ট 2025 সোমবার দুপুরবেলায় 2টোর পর ঈশিতা মল্লিককে তার বাড়িতে এসে কেউ একজন মার্ডার করে গেছিল। তাকে 3টে গুলি খুব কাছ থেকে, 2টো কপালে আর একটা পেছন দিকে চালানো হয়েছিল। ঘটনাস্থলে এসে মারা গেছিল। ঈশিতার মা, ভাই, বাবা কেউ তখন বাড়িতে ছিল না। কিছুক্ষণ পরেই তারা এসে ব্যাপারটা দেখেছিল। তারপরে পুলিশের কাছে ব্যাপারটা গেছিল, পুলিশ তদন্ত শুরু করেছিল। তদন্ত করতে গিয়ে পুলিশ যেটা জানতে পারে সেটা হচ্ছে ঈশিতার এক ক্লাসমেট, এক বন্ধু, তারা দুজনে একসাথে স্কুলে পড়তো। কাঁচরাপাড়ার কেন্দ্রীয় বিদ্যালয়ে তারা দুজনে পড়াশোনা করেছে। তাদের দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল ক্লাস 12-এর আগে। তাদের যে বন্ধু, কমন ফ্রেন্ডদের যে গ্রুপ রয়েছে, সেখানে কথা বলে ব্যাপারটা জানা গেছে। এবার বলি ঈশিতার ওই যে ক্লাসমেট দেশরাজ সিং, যে ঈশিতার থেকে বয়সে কিছুটা বড়ই ছিল। ঘটনা যখন সে ঘটিয়েছিল তার বয়স 23 বছর। তো সে হঠাৎ করে ঈশিতার উপর রেগেই বা গেল কেন, এই ঘটনা কেন ঘটালো, সেটা যদি বলতে হয় তাহলে একটু পিছিয়ে যাব। ছেলেটার বাবা একজন বিএসএফ এর কর্মী। 2015 সালে তিনি নিজের ফ্যামিলি বলতে তার 2 বড় মেয়ে, তাদের তিনি বিয়ে দিয়েছিলেন উত্তরপ্রদেশের গোরখপুরে, যেখানে তার আদি বাড়ি বা যেখানে তার অন্যান্য আত্মীয় স্বজনরা থাকে। তারপরে তিনি নিজের ছেলে, এক ছোট মেয়ে আর স্ত্রী সবাইকে নিয়ে ওয়েস্ট বেঙ্গলের হরিণঘাটায় একটা ভাড়া বাড়িতে এসে থাকা শুরু করেছিলেন। তিনি যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী, কাঁচরাপাড়ার কেন্দ্রীয় বিদ্যালয়ে তার ছেলেকেও তিনি ভর্তি করেছিলেন। ছেলেটা বয়সে ঈশিতার থেকে বেশ কিছুটা বড় হলেও দুজনে একই ক্লাসে পড়তো। দেশরাজ সিং ইউপির গোরখপুর থেকে এসেছিল, আগেই বলেছি। দেশরাজ সিংদের ফ্যামিলিটা একটু অপরাধী টাইপের ফ্যামিলি। দেশরাজের যে দাদু, তিনি প্রতিবেশীকে কুপিয়ে মারার অভিযোগে অভিযুক্ত। দেশরাজের যে দুজন জামাইবাবু, দেশরাজের যে দুজন বড় দিদির হাজবেন্ড, একজনের নাম মঙ্গল আর দঙ্গল, দুজনে মিলে নানা রকম অ্যান্টি সোশ্যাল কাজকর্মে লিপ্ত থাকে। তারা সেখানে ভীষণভাবে কুখ্যাত, লোকজন তাদেরকে ভয় পায়। দেশরাজের যে কাকা, তার উপর রয়েছে 40খানা অপরাধিক মামলা। এই সমস্ত ব্যাপারগুলো জানার পরেই বুঝতে পারবেন যে কি ধরনের ফ্যামিলির ছেলে দেশরাজ। কিন্তু দেশরাজের যে বাবা, তিনি কেন্দ্রীয় সরকারি কর্মচারী, বিএসএফ এ কর্মরত। দেশরাজের বাবা ওই রকম একটা পরিবেশ থেকে নিজের ছেলেকে বের করে আনার জন্য, ভালোভাবে মানুষ করার জন্য তিনি ওয়েস্ট বেঙ্গলের নিজের কর্মক্ষেত্রে
ছেলেকে নিয়ে এসেছিলেন, এখানকার স্কুলে ভর্তি করেছিলেন। স্কুলে দেশরাজ ঈশিতা দুজন একসাথে পড়তো। দুজনের মধ্যে স্কুল লাইফে অনেক সময় যেমন হয়ে থাকে ছেলে মেয়েদের মধ্যে, কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে, তেমনই একটা সম্পর্ক তাদের দুজনের মধ্যে ছিল। 2022 সালে একটা স্কুলেরই ছেলেকে এতটা মারধর করেছিল দেশরাজ, তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। তখন সে 11 ক্লাসে পড়তো। তারপরে তার বাবা বাইরে একটা মুক্ত বিদ্যালয়ে তাকে ভর্তি করেছিল। সেখান থেকে সে 2023-এ 12 পাস করেছিল। অন্যদিকে ঈশিতা কিন্তু 12 পাস সেই কেন্দ্রীয় বিদ্যালয় থেকেই খুব ভালো রেজাল্ট করে ফেলেছিল। তখন দেশরাজ ওই ধরনের একটা ঘটনা ঘটিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল তাকে। ঈশিতা তারপর থেকেই একটু দূরত্ব তৈরি করছিল দেশরাজের সঙ্গে। দেশরাজ কিন্তু নাছোড়বান্দা, কোনোভাবেই সে ঈশিতাকে ছেড়ে দিতে রাজি নয়। ঈশিতা 12-এ ওঠার পর ডাক্তারিতে সুযোগ নেওয়ার জন্য যে পরীক্ষা নিট, সেটা ক্লিয়ার করার জন্য বাড়িতেই থেকে অনলাইন কোচিং করে নিজেকে প্রস্তুত করছিল। সে 1 বছর কলেজে যায়নি, অ্যাডমিশনও করেনি, ড্রপ দিয়েছিল। সেই সময় তাদের মধ্যে হয়তো ফোনে যোগাযোগ ছিল, কারণ ঈশিতার মা বলেছে ঈশিতার নিজের কোনো ফোন নেই। ঘটনা যেদিন ঘটেছে তার 4 দিন আগে তাকে তার নিজস্ব ফোন কিনে দেওয়া হয়েছিল। তো বাড়ির লোকজনেদের নজর বাঁচিয়ে সে যে কিভাবে ওই ছেলেটার সাথে সম্পর্ক রেখেছিল সেটা তার মাথায় আসছে না, বা তিনি বিশ্বাস করতে পারছেন না। তারপরে ঈশিতার ফ্যামিলি ঠিক করে যে সে এবার কলেজে ভর্তি হবে। কলেজে ভর্তি হওয়ার জন্য সে কাঁচরাপাড়া উমেন্স কলেজ, অন্যদিকে কলকাতার কোনো একটা কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করছিল, তবে তখনও তার অ্যাডমিশনটা হয়নি। যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিনও তাদের অ্যাডমিশন করাবার জন্য বাবার সাথে কলকাতায় যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে যাওয়াটা আর হয়নি। বাবা পরে আফসোস করে বলেছিলেন তিনি যদি মেয়েকে নিয়ে অ্যাডমিশন করাবার জন্য বেরোতেন তাহলে হয়তো এই ঘটনাটা ঘটতো না, কিন্তু ঘটনা ঘটে গেছিল। পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করেছিল ঈশিতার বিভিন্ন বন্ধু বান্ধবদের কাছে, তখন যেটা জানতে পারা যায় সেটা হচ্ছে ঈশিতা দূরত্ব তৈরি করতে চাইছিল দেশরাজের সাথে, কিন্তু দেশরাজ এই ব্যাপারটাতে রাজি ছিল না। 2025 সালে ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ ঈশিতা জানিয়ে দিয়েছিল দেশরাজকে যে সে ওই সম্পর্কটা আর কন্টিনিউ করতে চাইছে না, কারণ দেশরাজের উগ্র স্বভাব তার পছন্দের নয়। তারপর থেকেই মাঝে মধ্যে দেশরাজ ভয় দেখাবার জন্য ঈশিতাকে ভিডিও কলে পিস্তল দেখিয়েছিল। ঈশিতা ভীষণ বিরক্ত হয়। সোশ্যাল মিডিয়ার সব রকম অ্যাপ থেকে সে দেশরাজকে ব্লক করে দিয়েছিল। তারপরে দেশরাজ গলায় দড়ি দিয়ে ফটো পাঠানো, হাতের শিরা কেটে ফটো পাঠানো, কোনো ঘুমের ওষুধ দেখিয়ে ভয় দেখানো ইত্যাদি করছিল। কাকুতি মিনতি, জোর করে নানা রকম ভাবে চেষ্টা করছিল যে ঈশিতা যাতে সম্পর্কটা না ভাঙে। কোনোভাবে যখন ঈশিতার মন গলেনি তখন সে বদলা নেওয়ার ছক কষতে শুরু করেছে। সে হরিণঘাটা থেকে মাঝে মধ্যেই চলে আসতো কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে এসে সে সমস্ত ব্যাপারটা দেখে যাচ্ছিল, যে ঈশিতার বাড়িতে আসার রাস্তা, ঘটনা ঘটাবার পরে যাওয়ার রাস্তা, সবটা সে খুব ভালোভাবে রেকি করছিল। সবসময় সেদিকেই তার মন ছিল। ঈশিতা, দেশরাজ বা তার যে ক্লাসমেটরা রয়েছে সবার একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ রয়েছে। সেই গ্রুপে বন্ধুদেরকে একটা পিস্তলের ফটো পাঠিয়েছিল দেশরাজ। তাতে লিখেছিল ডেড বডি সুন। তখন কিন্তু কেউ বোঝেনি যে সত্যি সত্যি সে যেগুলো বলছে সেটাই সে করেও ফেলবে। বর্তমানে দেশরাজের বাবা রাজস্থানে পোস্টেড। এই ঘটনা ঘটাবার 1 মাস আগে দেশরাজ নিজের বাবাকে
ফোন কলে জানায় যে সে যে কোনোভাবে ঈশিতার সাথে বিয়ে করতে চায়, আর এই ব্যবস্থাটা তার বাবাকে করতে হবে। দেশরাজের বাবা রঘুবেন্দ্র সিং দেশরাজকে জানিয়েছিল যে নিজের ক্ষমতায় যদি আত্মনির্ভর হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, তাহলে তিনি অবশ্যই চেষ্টা করবেন ঈশিতার সাথে তার বিয়েটা যাতে দেওয়া যায়। কিন্তু ওই ঘটনার 1 মাস পরেই ঠিক এমনটা সে ঘটিয়ে ফেলবে, সেটা দেশরাজের বাবা কখনোই ভাবতে পারেননি। এই ঘটনাগুলো তিনি কিন্তু পুলিশকে নিজেই জানিয়েছিলেন। কিন্তু ঈশিতা দেশরাজের সঙ্গে কোনো রকম সম্পর্কই রাখতে চাইছিল না, সেই জন্য দেশরাজ নিজেকে তৈরি করে ফেলেছিল যে ঈশিতার আর বাঁচা যাবে না। প্ল্যানিংটা সে শুরু করে দিয়েছিল। তারপর থেকে সে বারবার কৃষ্ণনগরে এসে ঈশিতার বাড়ির বা বাড়ির চারপাশের ব্যাপারটা খোঁজ খবর নিয়ে দেখছিল, কখন বাড়িতে লোকজন থাকে, কখন থাকে না, কখন গেলে সুবিধা হবে। 13-14 তারিখ নাগাদ দেশরাজের মা আর দেশরাজের বোন দুজনে ইউপি গেছিল, কারণ তার বোন 11th ক্লাসে ভর্তি হবে প্রয়াগরাজের কেন্দ্রীয় বিদ্যালয়ে। সেই জন্য তারা দুজন সেখানে চলে গেছিল। যাওয়ার সময় দেশরাজ নিজের ফোন বা ফোনের মধ্যে যে সিম দুটোই মাকে দিয়ে দিয়েছিল। মাকে বলেছিল এটা তুমি ব্যবহার করো, ফোনটা একটু খারাপ আছে, ফোনটা সেখানে গিয়ে সারিয়ে নিও। এই প্ল্যানিংটাও সে এই জন্য করেছিল যে ঘটনা ঘটাবার পর যাতে তার ফোনের লোকেশনটা ইউপি দেখায়। 2025-এর 24 অগস্ট, যেদিন সে এই ঘটনা ঘটিয়েছিল তার ঠিক আগের দিন, দেশরাজ নিজের বাবাকে কল করে জানায় যে তার আর ভালো লাগছে না, সে গোরখপুর যেতে চায়। বাবা 24 তারিখ বেলা 3:15 একটা ট্রেন, উত্তরাঞ্চল এক্সপ্রেস, তাতে নিজের ছেলে নামে একটা টিকিট কেটে দিয়েছিল, কারণ সে গোরখপুর যেতে চাইছিল। নৈহাটি স্টেশন থেকে তার ওঠার কথা ছিল। সে কিন্তু প্ল্যান মোতাবেক নিজের বাবাকে কল করে জানায় যে আমি ট্রেনে উঠে গেছি। বাবা কিন্তু সেটাই ভাবছিল যে ছেলে ট্রেনে নিজের মা বোন বা অন্যান্য আত্মীয় স্বজনের কাছে ইউপি যাচ্ছে। সে কিন্তু যায়নি, কারণ সে তার পরের দিন ঈশিতার বাড়িতে গিয়ে ওই ঘটনাটা ঘটাবে আগে থেকেই প্ল্যানিং করে রেখেছে। সেই দিন বাবার কেটে দেওয়া ওই টিকিটে গেছিল অন্য একজনটা হচ্ছে নিতিন প্রতাপ সিং নামের একজন ইউপির বন্ধু দেশরাজের, যে মা আর বোন চলে যাওয়ার ঠিক পরেই একটা পিস্তলের ব্যবস্থা করে সঙ্গে একটা নিজের বোবা কালা ভাইয়ের নামে নেওয়া সিম নিয়ে চলে এসেছিল দেশরাজের কাছে। দেশরাজের সাথেই সে কয়েকদিন ছিল। পিস্তলটা দিয়ে দেশরাজের বাবার কেটে দেওয়া টিকিটে সে ইউপি ফিরে গেছিল। 25 তারিখ সকালবেলায় পিঠের ব্যাগে পিস্তল নিয়ে দেশরাজ চলে গেছিল কৃষ্ণনগরে, ওয়েট করছিল। সে দেখে টাইমলি দুলাল মল্লিক, ঈশিতার বাবা, নিজের কর্মস্থান নিজের ব্যাংকে যাওয়ার জন্য বেরিয়ে গেছিলেন। তারপরে সে দুপুর হওয়ার অপেক্ষা করছিল। সে জানতো দুপুর বেলায় 2টোর সময় কুসুম দেবী, ঈশিতার মা, নিজের ছেলে কর্ণকে আনতে স্কুলে যান। খুব বেশি সময় লাগে না তার, তিনি দরজাটা খুলে রেখেই যান, একটু পরেই তিনি চলে আসেন। সেই জন্য ঈশিতার মায়ের বাইরে বেরিয়ে যাওয়ার অপেক্ষা করছিল দেশরাজ। ঈশিতার মা টাইমলি ছেলেকে আনতে যাওয়ার জন্য বেরিয়ে চলে গেছিল। তখনও কিন্তু সে ভেতরে গিয়ে ঢোকেনি, কারণ জয়ন্ত মোদকের রাস্তার ধারের দোকানটা খোলা ছিল তখনও। দেশরাজ জানতো যে দোকানটাও কিন্তু সেই 2টো বা 2টোর একটু পরেই বন্ধ হয়ে যায়। দোকানটা যদি খোলা থাকে তাহলে ঘটনা ঘটিয়ে পালাতে একটু অসুবিধা হতে পারে, সেই জন্য সে দোকানটা বন্ধ হওয়ার অপেক্ষা করেছিল। দোকান বন্ধ হয়ে যায়, সে সোজা উপরে উঠে চলে যায়। সে কিন্তু এটাও জানতো যে ঈশিতা কোন ঘরে 2তলায় থাকে। সেখানে গিয়ে দাঁড়ায়, দেখে ঈশিতা তক্ষুনি স্নান সেরে বেরোচ্ছে। পরনে একটা কালো রঙের টি-শার্ট আর নিচে একটা টাওয়েল বাঁধা ছিল। প্রথমে ঈশিতার সাথে দেশরাজের কথা কাটাকাটি হয়,
তারপর ধস্তাধস্তি হয়। তারপরে ব্যাগ থেকে পিস্তলটা বের করে দেশরাজ নিজের সেই স্কুল লাইফের প্রেমিকাকে 3খানা গুলি করে গটগট করে নেমে চলে যায়। তখনও কিন্তু ডাইনিং টেবিলে রাখা আছে ঈশিতার দুপুরের খাবার, রুটি আর তড়কা। স্নানের পর সেটাই খাওয়ার কথা ছিল সেদিন দুপুরবেলায়, খাওয়াটা আর হয়নি। এদিকে দেশরাজ যখন সিঁড়ি দিয়ে নেমে চলে যাচ্ছে, বাড়ি থেকে তখনও বেরোয়নি, তখন বাড়ির মধ্যে এসে ঢুকেছিল কুসুম দেবী, সঙ্গে ঈশিতার ভাই কর্ণ। কর্ণ দেখেই চিনতে পেরেছিল ওই ছেলেটাকে। সে জানিয়েছিল 2 বছর আগে যখন আমরা কাঁচরাপাড়ায় থাকতাম, তখন আমরা যে মাঠে খেলতে যেতাম সেই মাঠেই ওই ছেলেটাও খেলতে আসতো। কারণে অকারণে বিভিন্ন ছেলেদের সাথে ঝগড়া মারপিট ইত্যাদি করত। ছেলেটা খুব রাগী বদমেজাজি স্বভাবের একটা ছেলে। তবে কুসুম মল্লিক আর দুলাল মল্লিক তারা দুজনেই বলেছেন যে ওই ছেলেটাকে তারা আগে কখনো দেখেননি, তারা তাকে চেনেন না। কুসুম দেবী এটাও বলেছিলেন যে ওই ছেলেটা যখন সামনাসামনি তার বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছিল, ছেলেটা কুসুম দেবীকে উদ্দেশ্য করে বলেছিল যে আপনার সাথে কিছু কথা আছে। কুসুম দেবী কিছু বলার আগেই সে নিজের পিস্তল বের করে কুসুম দেবীর কপালে উদ্দেশ্য করে 3-4 বার ট্রিগারটা চেপেছিল। কিন্তু কুসুম দেবীর সৌভাগ্য যে কোনো গুলি হয়তো ছিল না বা ফায়ার হয়নি। তারপরেই কিন্তু ছেলেটা আর দাঁড়ায়নি, সেখান থেকে তীব্র বেগে বেরিয়ে চলে গেছে। কুসুম দেবী ছুটে ওপরে যান, ওপরে গিয়ে ওই অবস্থা দেখেছিলেন যে মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়, পুলিশ টিমকে খবর দেওয়া হয়, পুলিশ আসে, বডি নিয়ে যায়, নবদ্বীপ শ্মশানে অন্তিম সৎকার করে দেওয়া হয়। এদিকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে দেশরাজকে। দেশরাজ কিন্তু প্ল্যানিং গুলো এমন ভাবে করেছে যাতে মনে হয় সে তো ইউপিতে আছে, সে কিভাবে এই সমস্ত ঘটনা ঘটাবে। অন্যদিকে যখন সে এই ঘটনা ঘটিয়ে বেরিয়ে চলে যাচ্ছিল, তখন ঈশিতাদের একজন প্রতিবেশী, নাম রতন ঘোষ, নিজের বাচ্চা মেয়েকে আইসক্রিম কিনে দিয়ে নিজের বাইকের ওপরে বসিয়ে তার ফটো তুলছিলেন। কিন্তু তার অজান্তেই একটা পেছন দিয়ে যেতে থাকা ছেলের ফটো উঠে গেছিল। ছেলেটা ছিল দেশরাজ। দেশরাজ যদি ইউপিতে থাকে তাহলে ওই ফটোটা কিন্তু রতন ঘোষের মোবাইলে ঘটনার দিন দুপুরবেলায় উঠতো না। পরবর্তীকালে ওই ফটোটা কিন্তু পুলিশ স্টেশনে দেওয়া হয়েছিল। পুলিশের বিশেষ সুবিধা হয়েছিল ওই ফটোটার জন্য। দেশরাজের ফোনের IMEI নম্বর দিয়ে তার লোকেশনটা ট্রেস করার চেষ্টা করা হচ্ছিল। লোকেশনটা একসময় দেখা গেছিল আসানসোলের বরাকরে। সেই লোকেশন ধরে পুলিশ টিম আসানসোলের বরাকরে গিয়ে পৌঁছেছিল। সেখানে গিয়ে দেখা যায় যে দেশরাজের সিম সমেত ফোনটা কুড়িয়ে পেয়েছে একজন আননোন মানুষ। তখন পুলিশ বুঝতে পারে যে দেশরাজ আসানসোলে এসেছিল, নিজের ফোনটাকে ফেলে দিয়ে সেখান থেকে সে চলে গেছে। পুলিশ আরো জানতে পারে সে মার্ডারটা করার পর নিজের যে ভাড়া ঘর সেখানে গেছিল, নিজের ওই ফোন থেকে নতুন সিম যেটা সে নিয়েছিল সেখান থেকে সে কল করেছিল নিজের বন্ধুদেরকে, হোয়াটসঅ্যাপে তাদের কাছ থেকে হেল্প চেয়েছিল। ওই নির্মম ঘটনা ঘটিয়ে ফেলার পর দেশরাজ বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াতে থাকে। পরবর্তীকালে দেশরাজকে নেপাল বর্ডার থেকে ধরে ফেলেছিল পুলিশ টিম। সে ইন্ডিয়া থেকে নেপাল পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু যাওয়াটা তার হয়নি। তার পালিয়ে যাওয়াতে তাকে সাহায্য করেছিল তার মামা, তার বাবা। কিন্তু পুলিশ দেশরাজকে অ্যারেস্ট করেছিল, সঙ্গে অ্যারেস্ট করেছিল দেশরাজের মামা কুলদীপ, বাবা রাঘবেন্দ্রকে। বর্তমানে তারা 3জন জেলেই রয়েছে, তাদের কেস চলছে। ঘটনাটা শোনার পরে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।